অনেকদিন আগের কোনো এক সময়ের কথা। অজানা কোনো একটি গ্রামে শিবানী তার বাবা মায়ের সঙ্গে বসবাস করত। শিবানী দেখতে অনেক সুন্দর ছিল এবং তার থেকেও বেশি সুন্দর দেখতে ছিল তার চুলগুলো। শিবানীর চুলগুলো দেখতে ছিল অনেক সুন্দর, কালো, লম্বা, ঘন, রেশমের মতো। যখন কেউ শিবানীকে দেখত তখন সবার আগে সে শিবানীর চুলের প্রশংসা করবে নাই বা কেন, তার চুলগুলো দেখতে ছিল অনেক সুন্দর, প্রশংসনীয়। শিবানীর পরিবার ছিল অনেক হাসি খুশি একটা পরিবার, কিন্তু হঠাৎ করেই কারো নজর লেগে যায় তাদের এই হাসি খুশি পরিবারে। আর হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে পড়ে। শিবানীর বাবা শিবানীর মাকে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো কিছুই কাজে আসে না। হঠাৎ করেই শিবানীর মায়ের মৃত্যু হয়ে যায়, যার কারণে শিবানী অনেক বড় আঘাত পায়। বাবা, মা আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি কেন চলে গেল? তুমি তো জানোই মা ছাড়া আমি থাকতে পারি না। রাতে মায়ের গল্প না শুনলে আমার ঘুমিয়ে আসে না, আর সারাদিন মায়ের মুখ না দেখলে আমার কাটেই না। আমি মাকে ছাড়া কিভাবে থাকবো বাবা? এরপর শিবানীর মায়ের দেহ সংস্কার হয়ে যায়। এরপর থেকে শিবানী সবসময় অনেক বেশি হতাশ থাকতো। এটা দেখে শিবানীর বাবা কমলা নামের একজন মহিলার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। শিবানীর বাবা এইটা ভেবে বিয়ে করে যেন শিবানী আর একটা নতুন মা পায়। অন্যদিকে কমলা ছিল অনেক বেশি চালাক, চতুর একটা মহিলা। মা শিবানী, তোমার এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমার মা তো চলে এসেছে বলো। এখন তোমার এই মাই তোমার অনেক ভালো খেয়াল রাখবে। তোমার যখন যে জিনিস প্রয়োজন হবে তুমি শুধু আমাকে বলবে। আর হ্যাঁ, এটা আমার মেয়ে সুনায়না, ও তোমাকে একদম নিজের বোনের মতোই ভালোবাসবে। আর আমরা সবাই মিলে একটা পরিবারের মতো থাকবো, ঠিক আছে তো? কমলার কথা শুনে শিবানীর কিছুটা ভালো লাগে। পরের দিন সকালবেলায় যখন শিবানীর বাবা শহরে চলে যায়, শিবানী সকাল সকাল উঠে কলেজে যেতে চায়, কিন্তু কমলা তাকে আটকে দেয়। এই যে মহারানী, সকালবেলায় চুল খুলে দিয়ে সেজে গুজে কোথায় বেরোচ্ছ? আগে যা গিয়ে বাড়ির কাজগুলো কর, এরপর কোথাও যাওয়ার জন্য ভাবিস। মা, এটা তুমি কেমন কথা বলছো? আমি কলেজে যাচ্ছি, আর হঠাৎ করে তোমার ব্যবহার চেঞ্জ হয়ে গেল কিভাবে? কাল পর্যন্ত তুমি আমার সাথে অনেক ভালো ব্যবহার করছিলে, কিন্তু হঠাৎ করেই এমন হলো কেন? আরে ওইটা ছিল তোর বাপকে দেখানোর জন্য। না আমি তোকে মেয়ে মানি, আর না তুই আমার কেউ হোস, বুঝলি? আর হ্যাঁ, কাল থেকে কলেজে যাওয়ার আগে বাড়ির সব কাজ সেরে যাবি। আমি পাগল নই যে সারা দিন বসে বসে তোর বাড়ির কাজ করব, বুঝলি? এটা বলে কমলা শিবানীর মাথার ওপর অনেক জোরে একটি থাপ্পড় মারে এবং তাকে রান্নাঘরে পাঠিয়ে দেয়। শিবানী যে কখনো রান্নাঘরে ঢোকেইনি, তাকে রান্নাঘরের সব কাজ করতে হয়, যার কারণে তার হাতে অনেকগুলো ফোসকা পড়ে যায়, যেটা দেখে সে ভীষণ উদাস হয়ে যায়। এরপর সে বাড়ির সব কাজ করে উদাস মনে কলেজে যায়। শিবানীর সঙ্গে একই ক্লাসে সুনায়নাও পড়ালেখা করত। এভাবেই একদিন একজন প্রফেসর তাদের ক্লাসে আসে এবং শিবানীকে দেখে বলে, শিবানী, তোমার চুলগুলো অনেক সুন্দর, লম্বা, ঘন কালো, আর আমাদের কলেজ থেকে একজনকে হেয়ার কমার্শিয়াল অ্যাডের জন্য পাঠানো হচ্ছে, আর এর জন্য আমরা তোমাকে সিলেক্ট করেছি। এর জন্য তোমার 2 দিন আউটডোর শুটিং হবে, তাই কালকে বাড়ির লোকজনদের থেকে পারমিশন নিয়ে কলেজে চলে এসো। এটা শুনে শিবানী অনেক বেশি খুশি হয়, কিন্তু সুনায়নার মুখ গোমরা হয়ে যায়। সুনায়না বাড়িতে এসে তার মাকে সব কিছু বলে দেয়। এরপর শিবানী কলেজ থেকে বাড়িতে ফিরে এসে তার মা কমলাকে বলে, মা, আমাদের পুরো কলেজ থেকে আমাকে একটি হেয়ার কমার্শিয়াল অ্যাডের জন্য সিলেক্ট করা হয়েছে, যার কারণে আমাকে আউটডোর শুটিংয়ে যেতে হবে। প্লিজ আমাকে পারমিশন দিয়ে দাও। তুই কোথাও যাবি না, বুঝলি? এক তো তোকে কলেজে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছি, এখন পাখা একটু বড় হয়ে গেছে নাকি? এখন তুই কোথাও যাবি না, বুঝলি? বাড়িতেই বসে থাকবি। কিন্তু মা, এখন যদি আর একটা কথা বলিস তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। যা গিয়ে রান্নাঘরে কাজ কর। শিবানী ভীষণ দুঃখী হয়ে যায় এবং অশ্রুভরা চোখ নিয়ে সে রান্নাঘরে চলে যায়। এদিকে সুনায়না তার মাকে বলে, মা, এখন তো তুমি একে আটকে দিলে, কিন্তু কিছুদিনের মধ্যে বাবা বাড়িতে আসছে। আমি একদম পাক্কা জানি যে বাবা ওকে পারমিশন দিয়ে দিবে, আর এরপরও শুটিংয়েও চলে যাবে, আর কিছুদিনের মধ্যে অনেক বড় একটা মডেলও হয়ে যাবে। কিন্তু আমি চাই না যে এমন কিছু হোক। কিছু তো একটা করো মা। তুই চিন্তা করিস না যে চুলের কারণে ওর এত অহংকার। এই অ্যাডের পারমিশন পেয়েছে, ওই চুল না থাকলেও যাবে কিভাবে? এটা বলে কমলা অনেক জোরে জোরে হাসতে থাকে। যখন রাত হয়ে যায় তখন কমলা এবং সুনায়না মিলে শিবানীর রুমে যায় এবং তার চুলের মধ্যে অনেক ভয়ঙ্কর একটি কেমিক্যাল ঢেলে দেয়।
সকালবেলা ঘুম থেকে উঠে যখন শিবানী নিজেকে আয়নার মধ্যে দেখে তখন সে ভীষণ চমকে যায়। সে অনেক জোরে চিৎকার করে ওঠে। শিবানীর চিৎকারের শব্দ শুনে কমলা এবং সুনায়না দুজনে দৌড়াতে দৌড়াতে শিবানীর রুমে আসে আর তাকে দেখে অনেক জোরে জোরে হাসতে থাকে। মা, দেখো না আমার চুলের কি হয়ে গেছে। কাল পর্যন্ত আমার চুল কত সুন্দর ছিল, কিন্তু আজকে আমার মাথায় একটা চুলও নেই। আমি জানি সুনায়না আমার চুলগুলো নিয়ে অনেক হিংসা করে, আর আমি এটাও জানি যে এই কাজটা ওরই। শিবানীর এই কথা শুনে কমলা তাকে অনেক জোরে একটি থাপ্পড় দেয় এবং বলে, আজকে তো সাহস করে এত বড় কথা বলে দিলি, আজকের পর বলার সাহসও করিস না, বুঝলি? যা গিয়ে বাজার থেকে ফল নিয়ে আয়, আমার মেয়ের ফল খেতে ইচ্ছা করছে। বেচারি শিবানী উদাস মনে বাজারে চলে যায়। বাজারে গিয়ে ফল নিয়ে সে বাড়িতে ফিরে আসছিল। হঠাৎ করে সে রাস্তার মধ্যে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পায় যে ক্ষুধাতে ছটফট করছিল। শিবানী তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় এবং শিবানীর কাছে যে ফলগুলো ছিল তাকে সেগুলো খেতে দেয়। ফলগুলো খেয়ে বৃদ্ধা অনেক বেশি তৃপ্তি পায় এবং সে শিবানীকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা, এই ফল খেয়ে আমি একদম তৃপ্তি পেয়ে গেছি। কিন্তু তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন? এরপর শিবানী তার হতাশতার সব কারণ সেই বৃদ্ধা মহিলাকে খুলে বলে। সব শোনার পর সেই বৃদ্ধা মহিলা তার ঘরে রাখা একটা ছোট্ট আলমারি খুলে এবং সেইখান থেকে একটি হেয়ার ব্যান্ড বের করে সেটি শিবানীকে দিয়ে বলে, মা, আমি সিন্ড্রেলা পরি, যাকে পরিলোক থেকে অনেক দিন আগে বের করে দেওয়া হয়েছিল, কারণ আমি পরিলোকের একটা নিয়ম ভেঙেছিলাম। এরপর থেকে আমি এই পৃথিবীতে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করি। এটা একটি জাদুর হেয়ার ব্যান্ড, এটা আমার মা আমাকে দিয়েছিল। এটা যখনই তুমি তোমার মাথায় লাগাবে তোমার আগের মতো চুল আবারও ফিরে আসবে। কিন্তু সিন্ড্রেলা পরি, আমি এটা আপনার থেকে কিভাবে নিতে পারি? এটা তো আপনার মায়ের শেষ চিহ্ন। তুমি আমার এত বড় সাহায্য করলে, আর এমনিতেও কথায় আছে ভালো লোকের সঙ্গে কখনো খারাপ কিছু হয় না। দয়া করে তুমি এটা তোমার কাছে রেখে দাও, এটা এখন আমার থেকে তোমার বেশি প্রয়োজন। সিন্ড্রেলা পরি এমনটা বলার পর শিবানী সেই হেয়ার ব্যান্ডটি নিজে নিয়ে নেয়। এরপর যখনই সে সেই হেয়ার ব্যান্ডটি তার মাথাতে লাগায় তখনই তার চুলগুলো আগের থেকে আরও বেশি সুন্দর, লম্বা, ঘন এবং কুচকুচে কালো হয়ে যায়। এটা দেখে শিবানী অনেক খুশি হয়ে যায় এবং সে সিন্ড্রেলা পরীকে ধন্যবাদ জানায়। আর এরপর সে নিজের বাড়িতে যাওয়ার পরিবর্তে নিজের বন্ধুর বাড়িতে চলে যায় এবং পরের দিন সে শুটিংয়েও চলে যায় এবং নিজের অ্যাড কমপ্লিট করে। কিন্তু যখনই সুনায়না এবং কমলা এই কথাটি জানতে পারে তারা প্রচণ্ড রেগে যায়। আমি তো সব চুল কেটে ফেলেছিলাম, তাহলে আবারও এই চুলগুলো এলো কিভাবে? আমি তো কনফার্ম যে এর মধ্যে কোনো না কোনো একটা রহস্য আছে, জানতেই হবে। এরপর কমলা এবং সুনায়না শিবানীর বান্ধবীর বাড়িতে যায় এবং তার লম্বা ঘন কালো চুলের সিক্রেট এবং সেই জাদুর হেয়ার ব্যান্ডের সম্পর্কে জানতে পেরে যায় এবং কোনোভাবে সেটি চুরি করে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। জাদুর হেয়ার ব্যান্ডের পাওয়ারে অনেক উঠছিল, তাই না? এখন দেখি ও কি করে। এখন এই হেয়ার ব্যান্ডটি আমার মেয়ে পরবে আর ওর চুল আগের থেকেও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। এরপর দেখি শিবানী কি করে। এমনটা ভেবে কমলা সুনায়নাকে সেই জাদুর হেয়ার ব্যান্ডটি পরিয়ে দেয়। কিন্তু হেয়ার ব্যান্ডটি পরার সঙ্গে সঙ্গে সুনায়নার মাথার সব চুলগুলো গায়েব হয়ে যায় এবং তার চেহারা অনেক বেশি কালো হয়ে যায় আর তার মুখে অনেক বড় বড় দাগ হয়ে যায়। এটা দেখে দুই মা মেয়ে ভীষণ হতাশ হয়ে যায়। পরের দিন শিবানীর বাবা শহর থেকে বাড়িতে ফিরে আসে। এরপর শিবানী তার বাবাকে সব কিছু খুলে বলে। সব কিছু শোনার পর শিবানীর বাবা কমলা এবং সুনায়নার ওপর প্রচণ্ড রেগে যায় এবং তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। আমাকে ক্ষমা করে দাও মা, তোমাকে মায়ের ভালোবাসা দেওয়ার জন্য আমি এমন অত্যাচারী একটা মহিলার সঙ্গে বিয়ে করেছিলাম আর তোমাকে একা ছেড়ে কাজে চলে গিয়েছিলাম। কিন্তু তুমি এখন চিন্তা করো না, আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো আর তোমার খেয়াল রাখবো। এরপর শিবানী তার বাবাকে জড়িয়ে ধরে এবং দুজনে একসঙ্গে হাসি খুশিতে একটা সুন্দর জীবন কাটায়। কোনো একটি গ্রামে রমেশ নামে একজন লোক তার নাতনি সুমনকে নিয়ে বাস করত। কিছুদিন আগেই একটি দুর্ঘটনায় সুমনের মা বাবা ইন্তেকাল করেছে। সুমন অনেক ভালো একটি স্কুলে পড়াশোনা করে। সুমনের দাদা নিজে ঘরের সব কাজ করে। বাড়ির সব কাজ শেষ করে বাজারের দোকানে সে মোমো বিক্রি করত, এতে তাদের সংসারের খরচ চলত। সুমনের ক্লাসে আয়ুষী নামে একজন পড়াশোনা করত। আয়ুষী ছিল অনেক বড় বিজনেসম্যানের একটি মেয়ে।
সুমন লেখাপড়ায় ছিল অনেক ভালো, ওদিকে আয়ুষী ছিল খুবই দুর্বল। আয়ুষী লেখাপড়া করতে মোটেও পছন্দ করতো না। আয়ুষী, পড়াশোনায় একটু মন দিও, তুমি একদমই পড়াশোনা করো না। সুমনের কাছ থেকে কিছু শেখো। ও সব সময় ক্লাসে ফার্স্ট হয়, ওর মাতা পিতাও নেই, এরপরেও কত ভালো করে লেখাপড়া করে। ঠিক আছে ম্যাম, আমি এখন থেকে ভালো করে পড়াশোনা করব। আয়ুষীর এ কথা শুনে ক্লাসের সব বাচ্চারাই জোরে জোরে হেসে উঠল। আজ এই সুমনের বাচ্চা সুমনের জন্য আমার এতটা ইনসাল্ট হলো, ওকে দেখে নেব আমি। পরের দিন সুমন স্কুলে আসছিল। আয়ুষী তার কিছু বান্ধবীদেরকে সঙ্গে করে বাইরে বসেছিল। যখন সুমন স্কুলের মধ্যে ঢুকতে লাগলো, তখনই আয়ুষী তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে ধাক্কা মারলে কেন? টিচারের কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। আরে যা যা, নালিশ কর, আমি তোকে ধাক্কা দেইনি। আচ্ছা তোমরা বলো তো, আমি কি ওকে ধাক্কা দিয়েছি? না না, তুমি তো ধাক্কা মারোনি আয়ুষী, ও নিজে নিজেই পড়ে গেছে। শুনলি তো সবার মুখে আমি তোকে ধাক্কা মারিনি। এখন টিচারের কাছে গিয়ে যা খুশি তাই বলতে পারিস। তোর এই কথা টিচার বিশ্বাসই করবে না। এরপর আয়ুষী সহ সব বাচ্চারা জোরে জোরে হাসতে আরম্ভ করলো। সুমন রাগ করে আয়ুষীর দিকে তাকিয়ে রইল। কিরে, এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমাকে খাবি নাকি? সুমন কিচ্ছু বলল না। রাখতে রাখতে সে ক্লাসের মধ্যে ঢুকে গেল। এইভাবে মোমোস আলীকে ছাড়লে হবে না, ওকে উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমি যদি ওকে উচিত শিক্ষা দিতে না পারি তাহলে আমার নাম আয়ুষী না। কিছুদিন পরে আয়ুষীর জন্মদিন চলে আসলো। আয়ুষীর জন্মদিনে প্রতিবারই অনেক বড় করে আয়োজন করা হতো। এবারও তার জন্মদিনে তেমনটাই হচ্ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার আয়ুষী, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ মাম্মি বাবা। আয়ুষী, মামনি, আজকে শহরের সবচেয়ে বড় পার্টিকে অর্গানাইজ করা হয়েছে, যে পার্টি সবাই চেয়ে চেয়ে দেখবে। যদি তুমি ইচ্ছে করো তাহলে তোমার বান্ধবীদেরকেও দাওয়াত করতে পারো। এরপর আয়ুষী স্কুলে গেল আর তার স্কুল স্টুডেন্টসদেরকে বলল, শোনো সবাই, আজকে আমার বার্থডে। আমার বাবা আমার বার্থডে উপলক্ষে শহরের সবচেয়ে বড় পার্টি অর্গানাইজ করেছেন। আরে এই যে শোন মোমোস আলী, তুইও চলে এসিস কিন্তু। ঠিক আছে আয়ুষী, আমি যাব, কিন্তু শোন, ভালো কাপড় পরে আছিস কিন্তু। তোর তো মান সম্মান নেই, আমার তো মান সম্মান আছে, তাই না? আমার দিকে খেয়াল করে ভালো কাপড় পরে আসবি। সন্ধ্যের সময় রেডি হয়ে সুমন আয়ুষীর বাড়িতে গেল। আরে ওয়াও বাবা, জীবনে আজ পর্যন্ত এত বড় পার্টি কখনো দেখিনি। কি রে সুমন, খুবই আশ্চর্য হয়েছিস তাই না আমার পার্টি দেখে? এইরকম পার্টিতে তো দুনিয়াতে দূরের কথা, স্বপ্নেও জীবনে কখনো দেখিসনি। এসেছিস যখন তখন খেয়ে যাবি, ঠিক আছে? আর যে হাতে যে গিফট এনেছিস, এটা ডাস্টবিনে ফেলে দিবি। তোদের মতো গরিবের কাছ থেকে গিফট নেওয়া আমার প্রেস্টিজ বাদে। এ কথা বলে আয়ুষী সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে কেক কাটার আয়োজন শুরু হলো। সুমন, এই নে কেক। কেক নেওয়ার জন্য সুমন যখনই হাত বাড়ালো, তখনই আয়ুষী ইচ্ছে করে কেকের প্লেটটি ফেলে দিল। কেকটি নিচে পড়ার সঙ্গে সঙ্গে কুকুর খেতে আরম্ভ করলো। ও শিট, কেক তো হাত থেকে পড়ে গেল। এই মোমোস আলী, কেকটা পরিষ্কার কর। আয়ুষী, আমি গরিব, তার মানে এই নয় যে আমি কুকুরের খাওয়া কেককে পরিষ্কার করব, অপমানিত হব। আরে ওই সুমন, তুই কি ভেবেছিস আজ আমার জন্মদিনের এত দামি কেক আমি তোকে দিয়ে খাবো? তোর মতো ফকিনের বাচ্চাকে দিয়ে? আমি তো আমার কুকুর টপিকে দিয়ে খাবো। যা এখান থেকে, তাড়াতাড়ি ভাগ। দেখিস, আমার জন্মদিনে তোর চেয়েও দামি কেক আমি আনবো, আর আমার জন্মদিনে তুইও যাস কিন্তু। কেক তো দূরের কথা, তোর ঘরে তো কোনো পার্টি হবে না। সুমন অনেক কষ্ট পেয়ে মন খারাপ করে বাড়ি চলে গেল। কি হয়েছে বেটি, তোর মন এত খারাপ কেন? দাদা, সবাই আমাকে নিয়ে মজা করে, আমি গরিবেতে আমার কি দোষ? শোনো দাদা, কিছুদিন পরে আমারও জন্মদিন। তুমি কি আমার জন্মদিনে বড় কেক আর নতুন ড্রেস এনে দেবে? আমিও সবাইকে দেখাবো, দেখো আমার দাদাও অন্যদের থেকে কম না। আপনি আমার জন্য নতুন ড্রেস আর বড় কেক আনবেন না দাদা? এইটুকু বিষয়, তুমি কোনো চিন্তা করবে না বেটা, আমি তোমার জন্য নতুন জামা আর বড় কেক অবশ্যই নিয়ে আসবো। এরপরে দিন চলতে চলতে একদিন সুমনের জন্মদিন চলে আসলো। আজ সুমনের জন্মদিন। আরে ওই মোমোস আলী, আজ না তোর জন্মদিন? তোর জন্মদিনের শর্তের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। আজ আমার দাদার অনেক মোমোস বানানোর অর্ডার এসেছে। মোমোস বিক্রি করে দাদা টাকা নিয়ে বাড়ি ফিরবে, আর সেই টাকা দিয়ে আমার দাদা অনেক বড় একটি কেক কিনে আনবে। সন্ধ্যেবেলা তোমরা সবাই আসবে আর কেক খেয়ে যাবে, ঠিক আছে?
সুমনের দাদা অর্ডারের সবগুলো মোমো তৈরি করে ফেললো। এরপর সেগুলো নিয়ে বাজারের দিকে গেল। মোমোস কিননেওয়ালা যে ব্যক্তি ছিল সে ছিল আয়ুষীর বাবা। বাবা, তুমি কি মোমোস তৈরি করার জন্য অর্ডার দিয়েছো? তুমি এক কাজ করো, এই অর্ডারকে ক্যান্সেল করে দাও। ঠিক আছে মামনি, তুমি যা বলো আমি ট্রাই করব। এর কিছুক্ষণ পরেই সুমনের দাদা তৈরি করা মোমোস নিয়ে আয়ুষীদের বাড়ি চলে আসলো আর বলল, এই নিন ভাইয়া আপনার অর্ডারের সব মোমোস, গরম গরম এগুলো খান, অনেক মজা পাবেন, আর আমার টাকাটা দিয়ে দিন। আরে যা যা, তোর মতো ফুটপাতে বসে মোমোস তৈরি করে নেওয়ালার মোমোস আমি কিছুতে খাবো না, সর এখান থেকে এগুলো নিয়ে। আমি তো বড় বড় হোটেলের তৈরি করা মোমোস খাবো, ওখানেই অর্ডার দিয়েছি। না না সাহেব, এ কথা বলবেন না, আজ আমার নাতনির জন্মদিন, আমি ওর জন্মদিনে বড় কেক আর নতুন জামা নিয়ে যাব। ও ঘরে বসে আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ মালিক আপনি একটু দয়া করুন। হ্যাঁ যা যা এখান থেকে, তাড়াতাড়ি ভাগ, নইলে চৌকিদারকে ডেকে তোকে অনেক পিটুনি খাওয়াবো। বেচারি রমেশ মোমোসের ঝুড়ি মাথায় উঠিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসলো। হে খোদা, আমি আমার নাতনির মনের আশা কি করে পূর্ণ করব? যাকে একটা কাজ করি, অলিগলিতে ঘুরে ঘুরে মোমোসগুলো বিক্রি করি। মোমোস নেন, মোমোস, গরম গরম তাজা তাজা টাটকা মোমোস। তবে কিছুক্ষণের মধ্যে প্রচন্ড বৃষ্টি এসে গেল। বৃষ্টির কারণে রমেশের সবগুলো মোমোসে ভিজে গেল। হে খোদা, এ কি হলো? আমার সবগুলো মোমোস তো ভিজে গেল। আমি এখন কোন মুখে আমার নাতনির কাছে উপস্থিত হব? রমেশ কান্না করতে করতে সেখানেই বসে গেল। তখন সেখানে খুবই সুন্দর একটি পরী প্রকট হলো আর রমেশকে বলল, আরে আঙ্কেল, আপনার মোমোসের মধ্যে থেকে তো অনেক সুন্দর ঘ্রাণ আসছে। আপনি একটি কাজ করুন, আপনার মোমোসগুলো সব আমাকে দিয়ে দিন। কিন্তু পরিচি, এই সবগুলো মোমোস তো নষ্ট হয়ে গেছে, পানিতে ভিজে গেছে, এগুলো খাবেন কি করে? আরে চাচা, কোনো বিষয় না, আমাদের পরিরাজ্যে মাইক্রো ওভেন আছে, ওর মধ্যে নিয়ে এই মোমোসগুলো রাখলে সাথে সাথে গরম হয়ে যাবে আর মুচমুচেও হবে। একথা শুনে রমেশ তার সবগুলো মোমোস পরীকে দিয়ে দিল। পরী বলল, আঙ্কেল, আপনার মন এত খারাপ কেন? কি হয়েছে আপনার? এরপর রমেশ জীবনের সব দুঃখের কথা বলল। সব শুনে পরী তার জাদুল্লাটি ঘুরালো আর সেখানে একটি রূপার জামা ও স্বর্ণের কেক প্রকট করলো ও বলল, এই নিন আঙ্কেল, এটা হলো রূপার লেহেঙ্গা আর সোনার কেক। এই রূপার লেহেঙ্গা আপনার সকল প্রয়োজনকে পূর্ণ করবে, যেরকম খাবার, কাপড়, ঘর আর অন্যান্য সব জিনিস। আর এই সোনার কেক আপনাদেরকে অনেক ধন সম্পদ দেবে। এখন আর টাকা পয়সার জন্য কারো কাছে হাত পাততে হবে না। আর হ্যাঁ, এর থেকে আপনি অনেকগুলো গরম গরম মোমোস প্রতিদিন নিতে পারবেন আর ব্যবসাও করতে পারবেন। কথা বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রমেশ ও পরীকে ধন্যবাদ জানিয়ে জাদুর কেক ও লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে আসলো। সুমন যখনই সোনার কেক আর রূপার জামা দেখলো তখনই সে প্রচন্ড খুশি হয়ে গেল। এদিকে সন্ধ্যাও হয়ে গেল। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সুমনের সকল বান্ধবীরা তাদের বাড়ি চলে আসলো। তাদের সাথে আয়ুষীও এসেছিল সুমনের বাড়িতে। আয়ুষী সুমনের গায়ে রূপার জামা ও স্বর্ণের কেক দেখে সে হতভম্ব হয়ে গেল। সুমন তার শর্ত পূর্ণ করে নিল। ওই দিনের পর থেকে সুমন ও আয়ুষীর মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। তারা সবাই মিলে অনেক ধুমধাম করে সুমনের জন্মদিনের পার্টি সেলিব্রেট করলো। ওই দিনের পর থেকে সুমন ও আয়ুষীর মধ্যে জীবনে কখনো আর ঝগড়া হয়নি। এরপর থেকেই সুমন তার জীবন হাসি খুশিতেই কাটাতে লাগলো।